মাহির লক্ষ্য করছে, তখন সেই চুমুটা দেওয়ার পর থেকেই রোজি একদম চুপচাপ। মাহির ভেতর থেকে বোঝে মেয়েটাকে। কোনটা লাজুক হাসির আড়ালে মুখ লুকিয়ে ফেলা আর কোনটা মন খারাপের মৌনতা, সেই পার্থক্যটা ওর চেনা। রমণী প্রতিমুহূর্তে মুখে মুখে প্রণয়ের খই ফোটাচ্ছে ঠিকই, কিন্তু প্রণয়নের সেই পুরুষটিকে সে এখনো সহজভাবে মনে থেকে গ্রহণ করতে পারছে না। মাহিরের ভালোবাসার অতি সামান্যতম গভীর স্পর্শতেও কেমন আর্স্ট হয়ে যাচ্ছে। হতে পারে তার জায়গা থেকে এই মৌনতা নিতান্তই স্বাভাবিক। শূন্য আকাশের সন্ধিক্ষণে তাকিয়ে মাহির একটা দীর্ঘ শ্বাস ফেলল। তারপর জমিনে দৃষ্টি নামিয়ে হাতের টুকটাক জিনিসগুলো ঘাড় ব্যাগে ভরতে লাগল। তা দেখে রোজি স্নান কণ্ঠে সুধাল, চলে যাব এখন? থাকতে চেয়েছিলি? ভালোই লাগছে। থাকলে খারাপ হতো না। আমার কোন সমস্যা নেই, তবে ভেবে দেখ, এমন মাঠের মধ্যে বাথরুম সারতে হবে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। অসম্ভব, চলুন, বলে রোজি নিজেই দাঁড়িয়ে গেল। তারপর চুলগুলো হাতখোপা করে নিয়ে উড়োনাটা মাথায় টেনে দিল। মাহির মুচকি হেসে বিছানোর কাপড়টা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর বাম হাতে হারিকেন ধরে ডান হাতে রোজির হাতটা আঁকড়ে ধরল। হারিকেনের আলোতে বাংলার মাঠ খেতে রাইল ধরে এগুতে লাগলো তারা। মাহির ভাই, সময় করে আমাকে একটা বোরখা কিনে দিয়েন তো। আচ্ছা, একদম সিম্পল আর মিশমিশে কালো রঙের, সাথে কালো হিজাব। মধ্যপ্রাচ্যের মেয়েরা যেমন পরে। আচ্ছা, রমণী থামল না, উৎসাহ নিয়ে আবার বলল, শুনুন, একটা সাধারণ বোরখা আর একটা আবা, দুটোই কিনব কিন্তু। মাহির হাসল, ছোট্ট করে আবারও বলল, আচ্ছা। গ্রামের অন্ধকার রাস্তার শুনশান নীরবতার বুক চিরে ভেসে আসছে বাইকের শোষো শব্দ, তার ফাঁকে ফাঁকে রাতের গাঢ় আধারে একজোড়া প্রেম পাখির মৃদু শব্দে কিচিরমিচির কথোপকথন। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই সোফার উপর গা এলিয়ে দিল রোজি। মাহির ওর পাশেই কাঙ্ক্ষিত ব্যাগগুলো রেখে বাইকের চাবি রাখতে ঘরে চলে গেল। রোজি চোখ বুজে নিয়েছিল, কিন্তু মাহিরের হাত থেকে বিশেষ প্যাকেটগুলো সোফার ওপর নামিয়ে রাখতেই চট করে উঠে বসল। মুহূর্তেই আলস্য ঝেড়ে একটা প্যাকেট খপ করে তুলে নিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল রোজি। কিছুক্ষণ পর কালো বোরকা হিজাবের স্নিগ্ধতায় নিজেকে মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো রমণী। ধীর পায়ে মাহিরের সামনে উপস্থাপন করে ধরল নিজেকে। ফেরার সময় বোরকার শোরুম থেকে কয়েক সেট বোরখা কিনে ফিরেছে ওরা। রোজি এক এক করে সবগুলো বোরকাই পরে দেখালো মাহিরকে। প্রত্যেকটাই একেবারে মিশমিশে কালো, কেবল একটা ধবধবে সাদা। রোজির অগোচরেই মাহির কখন যেন একটা সাদা আবায়াও নিয়ে নিয়েছে। বোরকা পরে আগের চেয়ে কিঞ্চিত লম্বা দেখাচ্ছে রোজিকে। সাথে কালো হিজাবের আবৃত চেহারাতেও ভারিক্কি এসছে বলে মনে হচ্ছে। সবশেষে রোজি এবার সাদা আবায়াটা পরে দাঁড়ালো মাহিরের সামনে। দুহাত দুদিকে ছড়িয়ে আবায়ার ডানাগুলো মেলে দিয়ে বলল, দেখুন, মাহির ভাই, আমাকে সাদা পরীর মতো লাগছে না? দুটো ডানাও আছে কিন্তু। মাহির সোফার উপর বসে রোজির প্রতিটা ড্রেসআপ রেটিং করছিল মাহির। এবার উঠে এসে কপালে চুমু একে দিয়ে মুগ্ধতার স্বরে বলল, মাশা আল্লাহ। সাদা গোলাপ রূপে সং জান্নাতি হুরের আগমন ঘটেছে আমার ঘরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ধন্য করেছেন তুচ্ছ আমাকে, ধন্য করেছেন আমার তুচ্ছ জীবনকে। মাহিরের মুখে নিজের অপার্থিব প্রশংসা শুনে খিলখিল করে হেসে উঠল রমণী। আর সেই হাসির সাথে রেশ ধরে প্রভুর তরফ থেকে একরাশ রহমত বর্ষিত হতে লাগলো তাদের পবিত্র বন্ধনে। এশার নামাজ শেষ করে মাহির ড্রয়িং রুমের সোফায় এসে বসল। মাথার সাদা টুপিটা খুলে হাতে নিয়ে ভাঁজ করতে করতে মনে মনে জিকির করছিল ও। রোজি নামাজের হিজাব ও জায়নামাজ গুছিয়ে রেখে কেবল মাহিরের পাশে এসে বসেছে, অমনি ভেতর ঘর থেকে ফোনের রিংটোন ভেসে এল। মাহির উঠতে চাইলে রোজি আটকে দিয়ে বলল, আপনার উঠতে হবে না, আমি নিয়ে আসছি। রোজি দৌড়ে ফোনটা নিয়ে এসে মাহিরের দিকে এগিয়ে দিয়ে বলল, পারভেজ ভাইয়া। মাহির ফোনটা রোজির হাত থেকে নিয়ে কলটা রিসিভ করল। মাহির রিসিভ করতেই ওপাশ থেকে এক পুরুষের গুমরে মরা কান্নার শব্দ ভেসে এল। মাহির হকচকিয়ে উঠল, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, পারভেজ, কি হয়েছে? ঠিক আছিস তুই? আঙ্কেল, আঙ্কেল ঠিক আছে? মাহিরের কণ্ঠের উদ্বেগ দেখে বিস্ময় বিমূঢ় হয়ে গেল রোজি। কৌতূহল দমাতে না পেরে মাহিরের কানের সাথে কাল লাগিয়ে ভালোভাবে শোনার চেষ্টা করতে লাগল ও। কান্নার তোরে কোন প্রকার শব্দ নির্গত হচ্ছে না পারভেজের কণ্ঠ নালী হতে। গলা ধরে আছে। কেবল অস্ফুটস্বরে একবার আর্তনাদ করে উঠল, মাহির, আমার মীরা, আমার মীরা। মাহির। মাহির এবার বসা থেকে চট করে উঠে দাঁড়িয়ে পড়ল। অজানা আতঙ্কে সিটিয়ে উঠল ওর পুরো সত্তা। পাশের কর্নার র্যাকটা শক্ত করে চেপে ধরে সে চিৎকার করে উঠল, কি হয়েছে মীরার? তুই কোথায় এখন? ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব ভাই? আমি মরে। মাহিরের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। গগনবিদারী চিৎকার দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, কই আছস তুই?
কি হইছে মীরার? এই স্পিক আপ। মাহিরের এমন রুদ্রমূর্তি দেখে রোজির আত্মা শুকিয়ে গেল। সেই এক ভয়ঙ্কর রাতে মাহিরের এই রূপ সে প্রথম দেখেছিল, আজ আবার একবার এর সাক্ষী হলো ও। মীরা বিয়া। বাকিটা আর বলতে পারল না পারভেজ। তার আগেই আবারও কথা জড়িয়ে এলো ওর। মাহির কিছু একটা আন্দাজ করতে পারল যেন। পিছনের সোফার উপর ধপ করে বসে মাথার চুল খামচে ধরল ও। তারপর মাথার চুল খামচে ধরে রাগে বিরক্তিতে চেঁচিয়ে বলল, মর তুই শালা। তারপর সোজা ফোন কেটে ব্যস্ত হাতে কন্টেক্ট লিস্ট ঘাঁটতে লাগল। কাঙ্ক্ষিত নাম্বারটি খুঁজে পেয়েই কল লাগালো তাতে। ওপাশ থেকে কোন এক মেশে মধুর সুরে নাম্বার বন্ধ বলছে। এবার কান থেকে ফোন নামিয়ে আরও একটা নাম্বারে কল করল। ফোন কানে নিয়ে হাতের বাম দিকে মাথা ঘুরিয়ে রোজির দিকে তাকালো। মেয়েটা ভয়ে জোরসর হয়ে সোফার এক কোণে চ্যাপ্টে লেগে আছে। টলমল করা চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ার অপেক্ষায়। মাহির রোজি কাছে সরে বসে বাহুডোরে আগলে নিল ওকে। এক হাতে রোজিকে জড়িয়ে ধরে অন্য হাতে ফোন কানে দিয়ে গম্ভীর স্বরে বলল, সাজু, কিছু শুনেছিস? কি শুনবো? মীরার বোধ হয় বিয়ে করছে। খবরটা শুনে সাজু খুশিতে আত্মহারা হয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে পারভেজ মামার ভালোবাসা পূর্ণতা পেয়ে। স্টুপিড, মীরার অন্য কোথাও বিয়ে হচ্ছে। মুহূর্তেই সাজুর উচ্ছ্বাস বিষাদের রূপ নিল। হতভম্ব হয়ে বলে উঠল, কি? তাইলে পারভেজ মামার কি হইব? তুই এক্ষুনি ওর বাসায় যা। ভেঙে পড়েছে ও। আমি আসছি। বলেই লাইনটা কেটে দিল মাহির। সাজুর ফোন কেটে এবার মাহির রোজিকে বুকে জড়িয়ে নিল। কপালে চুমু খেয়ে অনুতপ্ত স্বরে বলল, সরি প্রাণ, মাথা কাজ করছিল না আমার তখন। তাই অমন আচরণ করেছি। আমি খুব সরি। রোজি ধরা গলায় প্রশ্ন করল, আমার ওপর কখনো রাগ হলে আমাকেও কি ওভাবে গালি দেবেন? মাহির ব্যথিত চোখে ওর দিকে তাকালো। এমন কথা বলিস না প্রাণ। পৃথিবীর সব জ্ঞান হারালেও আমার প্রাণকে আঘাত করবে এমন একটি শব্দ আমার জিহ্বা দিয়ে উচ্চারিত হবে না, ইনশাআল্লাহ। এইটুকু নিশ্চিত থাক তুই। রোজি নিজেকে একটু সামলে নিয়ে বলল, মীরা আপুর অন্য কোথাও বিয়ে হলে পারভেজ ভাইয়ার কি হবে? আপনি কিছু একটা করুন মাহির ভাই। হুম, ঝটপট রেডি হয়ে নে। পারভেজের বাসায় যেতে হবে। ভাইয়াদের বাসায় গিয়ে কি হবে? তার থেকে আপুদের বাসায় গিয়ে আপুকে বলবো বিয়ে না করতে। তুই বুঝবি না, পারভেজের বাসায় যেতে হবে আগে। আচ্ছা। রোজি 2 মিনিট সময় নিয়ে বোরকা পরে মাথায় হিজাব বেঁধে নিল। তারপর ওরা বাইক নিয়ে রওনা হলো পারভেজদের বাসার উদ্দেশ্যে। সাজুর কাঁধে মাথা রেখে বসে আছে পারভেজ। বুক ফেটে বেরিয়ে আসা আহাজারিতে পুরো ঘর কাঁপছে। কখনো হাত মুঠো করে নিজের কপালে আঘাত করছে, থেকে থেকে আবার সাজুর টি শার্ট শক্ত করে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠছে। তন্মধ্যে সেখানে উপস্থিত হলো মাহির আর রোজি। মাহিরকে দেখামাত্রই সাজু উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাই, আমার মীরাকে এনে দে আমার কাছে। কিছু কর মাহির, আমি মরে যাব। কথা শেষ করার আগেই কান্নায় ভেঙে পড়ল সে। মাহির কিছু বলল না, শুধু এক হাত পারভেজের পিঠে রেখে শক্ত করে ধরে রাখল ওকে। রোজি ঘরের এক পাশে স্থানুর মতো দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। পারভেজকে সে সবসময় বেশ হাসিখুশি আর প্রাণবন্ত দেখেছে, সবসময় মুখে রসিকতার বাণী ফুটতে থাকে তার। সেই মানুষটার এতটা ভেঙে পড়ার দৃশ্য দেখে ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তন্মধ্যেই মাহিরের চোখ চলে গেল ঘরের সিলিং ফ্যানের দিকে। সাথে সাথেই শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল যেন। এক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে গেল ওর, থমকে দাঁড়ালো। ফ্যানের পাখার সাথে 2টো গামছা গিট দিয়ে জোড়া লাগানো, যা ফাঁস দেওয়ার দড়ির মতো ঝুলে আছে। মাহিরের বুঝতে বাকি রইল না, পাগলটা কি পাগলামিই না করতে যাচ্ছিল। অবচেতনেই পারভেজকে আগলে রাখা আলিঙ্গনটা আরেকটু দৃঢ় হয়ে উঠল মাহিরের। মাহির জানে, পারভেজ মানুষ হিসাবে বড্ড বেশি স্বচ্ছ আর সরল। ওর মনে কোনো কুটনামি নেই, কোনো কথা পেটে চেপে রাখার সাধ্যও নেই। সারাক্ষণ হাসি রসিকতায় আড্ডা মাতিয়ে রাখা এই মানুষগুলোর ভেতরে আসলে এক সাগর আবেগ জমা থাকে। এরা যেমন সহজেই প্রাণ খুলে ভালোবাসতে পারে, আঘাত পেলে ঠিক তেমনি খুব সহজে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নিজের ভালোবাসার জন্য এরা জীবনের মায়া ত্যাগ করতে দুবার ভাবে না। কিন্তু মাহিরের রাগটা এখানেই, আবেগের বশে পারভেজ কি একবারও ভাবল না, ওর কিছু হয়ে গেলে ওর সহচরদের কি হতো? তার মীরার কি হতো? পারভেজের একাকিত্বের শেকড় অনেক গভীরে। মাত্র 10 বছর বয়সেই মা হারা হতে হয় তাকে। ছেলের কথা ভেবে ওর বাবা আর বিয়ে করেননি ঠিকই, কিন্তু ছেলের সাথে কোনোদিন সখ্যতাও গড়ে তুলতে পারেননি তিনি। ব্যবসায়িক প্রয়োজনে তাকে সারাক্ষণ দেশ বিদেশে ছুটতে হয়েছে। শাসন আর উপদেশের বাইরে কোনোদিন ছেলেকে কাছে ডেকে স্বাভাবিক আলাপটুকুও করার ফুরসত হয়ে ওঠেনি উনার।
তারপর পারভেজ একটু বড় হতেই আভিজাত্য আর প্রাইভেসির দোহাই দিয়ে সেপারেট এক বিলাসবহুল বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ওকে। আজও জরুরি কোনো প্রয়োজন ছাড়া বাবার সাথে এক টেবিলে বসে চা খাওয়াও হয়ে ওঠে না ওর। যার ফলে বাবার যাচ্ছে পারভেজের জোরটা আজও কাটেনি। বাবার সামনে গেলে ও এখনো সেই 10 বছরের ছোট্ট ছেলেটির মতোই কুঁকড়ে থাকে। প্রবল ভালোবাসার কথাটাও বাবার সামনে প্রকাশ করতে গিয়েও বারবার কুণ্ঠিত হয়ে ফিরে আসে। জীবনে ওর আভিজাত্য আর বিলাসিতার কমতি ছিল না কখনোই, তবে কমতি ছিল একটা খুব আপন মানুষের একটুখানি ভালোবাসা, একটুখানি যত্ন। যে সারাটাক্ষণ ওর পাশে থেকে ওর টুকটাক যত্ন নিবে, একটু ভালোবাসার উষ্ণতা দিবে। মাহির পারভেজকে নিয়ে সোফায় বসে পড়ল। তারপর ওর চোখ মুছে দিয়ে শান্ত স্বরে বলল, এখানে এভাবে বসে থেকে কেঁদে কেঁদে কোন সমাধান হবে বল? সব কিছু শেষ হওয়ার আগেই মীরাদের বাসায় যেতে হবে আমাদের। আমরা সবাই মিলে বুঝাবোকে। পাশ থেকে মুক্তাদির ম্লান কণ্ঠে বলল, মীরারা কেউ ওদের গ্রামের বাড়িতে নেই। মাহির ভ্রু কুঁচকে বলল, তাহলে বিয়ে হচ্ছে কোথা থেকে? সমস্যা তো এখানেই, কেউ জানে না বিয়ে কোথায় হচ্ছে। আশপাশের কমিউনিটি সেন্টারগুলোতেও মীরা নামের কোন পাত্রীর বিয়ে হবার কথাও নেই আজ রাতে। উদ্ধৃতি চিহ্ন। তাহলে তোরা কিভাবে জানলি বিয়ের ব্যাপারে? সন্ধ্যায় মীরা নিজেই মেসেজ করে জানিয়েছে পারভেজকে। তারপরই ফোন বন্ধ করে দিয়েছে। সাজু বলল, আচ্ছা আমরা মীরার ফোন ট্র্যাক করি। তাহলেই তো বোঝা যাবে কোথায় ও। মুক্তাদির দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাও করা শেষ। ফোনের লোকেশন ওদের গ্রামের বাড়িতেই দেখাচ্ছে। অথচ সেখানে কোন কাক পক্ষীও নেই। একটু থেকে মুক্তাদির আবার বলল, হতে তো পারে মীরা প্রাঙ্ক করেছে। পারভেজ ভাঙা গলায় বলল, না, ও প্রাঙ্ক করেনি। আমার সেদিনের কথাগুলো ও সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। তারপর থেকেই আমাদের যোগাযোগ অফ ছিল। কিন্তু ও জেদের জেরে বিয়ে করে নিবে মাহির? আমার ভালোবাসাকে ও এত অবিশ্বাস করে? সাজু বলল, আমার মনে হয় আঙ্কেলকে জানানো উচিত আমাদের। মাহির বলল, আঙ্কেলকে জানিয়ে কি হবে? মীরার খোঁজই তো অজানা আমাদের। বরঞ্চ এখন আঙ্কেলকে এর মধ্যে টানলে ঝামেলা বেড়ে যাবে। আমাদের আগে মীরাকে খুঁজে বের করতে হবে। তখনই সেখানে পিউ হন্তদন্ত হয়ে এসে হাজির হলো। দরজা পার হতেই অস্থির হয়ে বলল, কি শুনছি আমি এসব? মীরা কোথায়? সাজু বিরক্ত হয়ে বলল, এই বা তারা চিহ্ন ল মার্কা প্রশ্নটা করে কাটা ঘায়ে আর নুনের ছিটা দিতে আসিস না বইন। পিউ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। এই ছেলের কাজই এটা, সময় অসময় নেই, পিউর পিছনের লাগতেই হবে ওর। পিউ মাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মাহির, মীরা সত্যিই বিয়ে করছে? এখনো পর্যন্ত আমরা তাই জানি। মুক্তাদির সম্পূর্ণ ঘটনা খুলে বলল পিউকে। সব শুনে পিউ কপাল চেপে বসে পড়ল। ওহ মীরা, রাগের মাথায় কি করতে যাচ্ছিস তুই বোন আমার? সামনে বসে আছে মীরা, মুখ ভর্তি ভারী মেকআপের আড়ালে এক কৃত্রিম হাসি লেগে আছে বটে, কিন্তু ভেতরের বিষণ্ণতাটুকু আয়নার কাছে প্রতিবিম্বিত হওয়ায় তা লুকানো যাচ্ছে না। চোখ দুটোতে এক গভীর শূন্যতা তার। মীরার বৃদ্ধ বাবা মা বয়সের ভারে নুয়ে পড়েছেন। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে ওপারে যাবার প্রহর গুনছেন তারা। তাদের জীবনের অন্তিম ইচ্ছা, নিজের চোখে ছোট মেয়েটিকে একজন দায়িত্বশীল নির্ভর পাত্রের হাতে তুলে দিয়ে একটা গোছানো সংসার দেখে যাওয়া। 2 বছর আগে বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেটের চাকরিটা পাবার পর থেকেই তারা উঠে পড়ে লেগেছেন ওর বিয়ে দেওয়ার জন্য। মেয়ের মনের খবর জেনে এক বুক আশা নিয়ে পারভেজের বাবার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু সমাজে কোন আভিজাত্যপূর্ণ পরিচয় না থাকায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের ফিরিয়ে দিয়েছিলেন পারভেজের বাবা মি রশিদ চৌধুরী। অথচ মীরার যোগ্যতায় সম্মানের কমতি ছিল না। দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার সুবাদে ওর জন্য দেশের নামি দামি ঘর থেকে একের পর এক সম্বন্ধ লেগেই আছে। কিন্তু মীরা ছিল তার ভালোবাসায় অনড়। ওর মন পড়ে ছিল কেবল পারভেজের কাছে। তবে ভালোবাসার মানুষটির হাত ধরে বিদ্রোহী হয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাও তার ছিল না তার। পারভেজ তার বাবার একমাত্র সম্বল, ওই ভদ্রলোকের ডানে বামে এক ছেলে ছাড়া আর কেউ নেই। প্রতিটা বাবারই নিজের মন মতো একটা পুত্রবধূর ঘরে তুলবার আশা থাকে। দিন শেষে নিজে একজন বাবার সন্তান হয়ে অন্য একজন বাবার বুক খালি করে তার সন্তানকে কেড়ে নেওয়ার নিষ্ঠুরতা সে দেখাতে পারে নি মীরা। এসব পারিবারিক দায়বদ্ধতার কথা ভেবেই নিজের আবেগকে বিসর্জন দিতে হচ্ছে তাকে। বন্ধু রূপে পারভেজের পাশে ভালোই চলছিল মীরার দিন। সাজানো গোছানো কোন সংসার ছিল না তাদের, তবুও ভালোবাসার কমতি ছিল না কোন। তবে এভাবে তো আর বাস্তব জীবন চলতে পারে না। মানব জীবনে ভালোবাসার পাশাপাশি আরও অনেক কিছুই প্রয়োজন, যেসব পারভেজকে দেওয়া মীরার পক্ষে সম্ভব হচ্ছিল না। পারভেজের সেদিনের কথা গভীরভাবে উপলব্ধি করেছে মীরা। তার এমন অস্পষ্ট অবস্থানে পারভেজও ওর জীবনে এগিয়ে যেতে পারছে না।
অথচ তার বয়সটা জুটিয়ে সংসার করার, আপন করে কাউকে কাছে পাওয়ার। তাই মীরা তার আবেগ বিসর্জন দিয়ে বাস্তবতা বেছে নিয়েছে, নিজেই পারভেজের পিছুটানের পথ পরিষ্কার করতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। এই খবর শোনার পর কিছু দিন হয়তো খারাপ লাগবে পারভেজের, কিন্তু জীবনে নতুন কারো আগমন ঘটলে পুরাতনকে কেই বা কয়দিন মনে রাখে। পুরাতনে ভাটা পড়ে নতুন রূপে সেজে উঠে জোয়ার। মীরা ধীরে ধীরে মেহেন্দি রাঙা ডান হাতের মুঠোটি খুলল। গভীর লাল রঙের মেহেন্দির কারুকাজে হাতের তালুর ঠিক মাঝখানে ফুটে আছে তার অনাগত স্বামীর নাম, রায়হান শিকদার। এই সেই নাম, যার সাথে আজ থেকে তার জীবন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে। অথচ এই নামের প্রতিটি অক্ষর তার কাছে বড্ড অচেনা। নামটির দিকে তাকিয়ে থাকতে থাকতে মীরার চোখের কোণে নোনা জল জমে উঠল। এক সময় সে জানত, তার হাতের তালুর এই অরণ্যে কেবল প্রেমিক পুরুষটার নামটাই শোভা পাবে। সেখানে অন্য কারোর অস্তিত্ব। নিজের অজান্তেই চোখের অবাধ্য এক ফোঁটা লোনা জল টুপ করে ঝরে পড়ল সেই মেহেন্দিতে লেখা নামটির ওপর। হয়তো এভাবেই পৃথিবীর হাজার হাজার কালজয়ী ভালোবাসা বাস্তবতার কাছে অসহায়ভাবে হার মেনে নেয়। তখনই মীরার ভাবনায় ছেদ ঘটিয়ে ঘরে প্রবেশ করলেন ওর হবু শাশুড়ি। অত্যন্ত মার্জিত আর স্নেহময়ী একজন নারী। মীরার সামনে এসে পরম মমতায় ওর থুতনি ছুঁয়ে কপালে একটা চুমু খেলেন তিনি। মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বললেন, মাশা আল্লাহ, কি মিষ্টি দেখতে আমার বৌমা। আমার ঘরের লক্ষ্মীর উপর কারো নজর না লাগুক। সৌজন্য রক্ষার্থে ম্লান হাসার চেষ্টা করল মীরা। কিছুক্ষণ পর ওর কাজিনরা এসে বিয়ের স্টেজে নিয়ে গেল ওকে। বসিয়ে দিল অপেক্ষারত জামাইয়ের মুখোমুখি। মীরা না চাইতেও মুখ তুলে একবার তাকালো সেই মানুষটার দিকে। জামাই তার অত্যন্ত সুদর্শন, সৌন্দর্য পেশা সব দিক দিয়েই উপযুক্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুনামধন্য একজন সার্জন। সাদা এপ্রন ছাড়া সাধারণ শেরওয়ানিতেও তার পেশাগত ব্যক্তিত্বে আভিজাত্য ফুটে উঠেছে। অথচ বররূপী সেই সুদর্শন ফার্স্ট ক্লাস চাকুরিজীবীর স্থলে মীরার চোখ দুটো সেই ছন্নছাড়া, রসিকতায় ভরা বেকার যুকবটিকেই দেখতে মরিয়া। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। বিয়ের দেনমোহর আর বরের নাম ঘোষণা করে এবার পৃথিবীর সবথেকে ভারী প্রশ্নটা ধেয়ে এল মীরার দিকে। এই বিয়েতে কি আপনার মতো আছে? থাকলে বলুন মা, আলহামদুলিল্লাহ কবুল। রাত প্রায় 1টা। ঘরের থমথমে স্তব্ধতা ভেঙে কেবল অস্থির পায়চারির শব্দ শোনা যাচ্ছে। মীরার পরিবারের সদস্যদের মধ্যে কেবল তার এক বোনের নম্বর ছিল পারভেজের কাছে, কিন্তু সেটিও বন্ধ। পরিচিত বন্ধু বান্ধবদের প্রায় সবাইকে ফোন করা শেষ, কিন্তু কোথাও কোনো আশার আলো নেই। পারভেজ সোফায় মাথা এলিয়ে দিয়ে যান্ত্রিক রোবটের মতো স্থবির হয়ে বসে আছে। চোখের দৃষ্টি শূন্য তার। এত কিছুর পরেও মনের কোণে কোথাও আশার আলো, তার মীরা কখনোই এমন কিছু করতে পারে না। ঘরের এক কোণে সোফায় গুটিসুটি মেরে বসেছিল রোজি। মাহির ফোনটা পকেটে রেখে রোজির পাশে এসে বসল। পরম মমতায় বাহুডোরে আগলে নিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, ঘুম পেয়েছে? রোজি মাথা নেড়ে না বললেও মাহির ঠিকই বুঝতে পারল, মেয়েটার চোখের পাতায় রাজ্যের ঘুম নেমে এসেছে, অথচ সে জোর করে চোখ দুটো মেলে রাখার চেষ্টা করছে। মাহির এক দৃষ্টিতে রোজির ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কয়েকদিন ধরে দুপুরে রোজিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মাহির, কিন্তু আজকে তাও হয়নি। পিউ বলল, মাহির, রোজিকে নিয়ে পাশের একটা রুমে শুয়ে পড় তোরা। অনেক রাত হয়েছে, মেয়েটা কতক্ষণ এভাবে জেগে বসে থাকবে? রোজি তড়িঘড়ি করে নাকচ করে দিয়ে বলল, সমস্যা নেই আপু, আমি রাত জেগে থাকতে পারি। মাহির ভ্রু কুচকাল। যে মেয়ে রাত 11টা বাজলেই ঘুমে ঢলে পড়ে, সে বলছে রাত জাগতে পারে। জীবনে কোনোদিন পুরো এক রাত জেগে কাটিয়েছে কিনা, তা নিয়েও ঘোর তো সন্দেহ আছে। মাহির এক প্রকার জোর করেই রোজিকে পাশের ঘরে নিয়ে গেল। বিছানায় শোয়ানোর বড়জোর 2 মিনিটের মাথায় রোজি গভীর ঘুমে তলিয়ে গেল। রোজির ঘুম নিশ্চিত করে মাহির আবার এই রুমে ফিরে এল। তবে লাভ হলো না বিশেষ। মিনিট 10-এর মাথায় আধো ঘুমন্ত রোজি টলতে টলতে আবার এই ঘরে ফিরে এল। নবজাতক শিশু যেমন মায়ের উষ্ণতাটুকু না পেলে চমকে জেগে ওঠে, এই রমণীর অবস্থাও ঠিক তেমন, স্বামীর সান্নিধ্য আড়াল হলেই তার ঘুম ছুটে যায়। মাহির চাপা শ্বাস ছাড়ার মাঝেই চাপা হাসল। দুহাত বাড়িয়ে কাছে ডাকল রোজিকে। এবার সে মাহিরের বুকেই নিশ্চিন্তে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি জমাল। সারা ঘরে অস্থিরতা আর দুশ্চিন্তার পাহাড় জমছে উঠেছে। ঠিক তখনই পিউ তোরাক করে উঠে দাঁড়িয়ে বলল, মীরার এক কাজিন আমার ফ্রেন্ড লিস্টে থাকার কথা। ও কিছু জানলেও জানতে পারে। সাজু টিপ্পনি কেটে বলল, এই কথা তোর একটু তাড়াতাড়িই মনে পড়ল না? মীরার বিয়েটা হয়ে যাওয়ার পর মনে পড়লে ঠিক হতো। পিউ সাজুর কথায় পাত্তা না দিয়ে ফ্রেন্ডলিস্ট থেকে মীরার সেই কাজিনের আইডিটা খুঁজে বের করল। কিন্তু ওপাশের ডিভাইস অফলাইনে থাকার ফলে মেসেজ কল কোনটিই ঢুকল না। এটাই তো স্বাভাবিক, এই মাঝরাতে কেউ তো আর অনলাইনে থাকবে না।
মাহির বলল, প্রোফাইল অ্যাবাউট সেকশন যা। ফোন নাম্বার অ্যাড করা থাকতে পারে। ভাগ্য হয়তো সুপ্রসন্ন, একটা নাম্বার অ্যাড করা আছে। মীরা দেরি না করে সরাসরি সেই নাম্বারে কল করল। একবার বাজতেই ওপাশ থেকে ঘুম জড়ানো ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যালো, কে বলছেন? পিউ একটু ইতস্তত করে বলল, এটা কি তাবাস্সুমের নম্বর? হ্যাঁ, কিন্তু আপনি কে? ভাইয়া, আমি ওর কাজিন মীরার ফ্রেন্ড। একটা জরুরি প্রয়োজনে ফোন দিয়েছিলাম। ওকে কি একটু দেওয়া যাবে? ঠিক আছে, একটু লাইনে থাকুন। লোকটি এবার পাশে ঘুমিয়ে থাকা অন্তঃসত্ত্বা মেয়েটিকে ডাকতে লাগলো। তারপর ওর কানে ফোন ধরিয়ে দিয়ে বলল, কেউ একজন কথা বলতে চাইছে তোমার সাথে। মীরা তাবাস্সুমকে নিজের পরিচয় দিয়ে মীরার কথা জিজ্ঞেস করলে সে বলল, আপু আজকে রাতেই তো মীরা আপুর বিয়ে। আপনি জানেন না? হ্যাঁ, ও বলেছিল। আমিই ভুলে গেছি। আচ্ছা, ওর বিয়েটা কোথা থেকে হচ্ছে? বরের বাড়ির কাছের এক কমিউনিটি সেন্টার থেকে। আপু, আচ্ছা, সেই কমিউনিটি সেন্টারের অ্যাড্রেসটা একটু দাও। এখন অ্যাড্রেস নিয়ে কি করবেন আপু? এতক্ষণে তো বিয়ে শেষ। এই পর্যায়ে পিউর গলাটা শুকিয়ে এল। একবার পারভেজের দিকে তাকালো ও, পারভেজ উৎসুক দৃষ্টি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পিউ শুকনো একটা ঢোক গিলে বলল, সমস্যা নেই, তুমি তাও দেও। আমরা বন্ধুরা একটু দেখা করে আসব। কমিউনিটি সেন্টারের ঠিকানাটা পেলে ওরা আর এক মুহূর্তও দেরি করল না। মাহির রোজিকে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসল, এখানেও কোলের উপর শুয়ে দিয়ে মাথাটা বুকে চেপে রাখল। এত কিছুর মাঝে একটিবারের জন্যও রোজির ঘুম ভাঙল না। অথচ কিছুক্ষণ আগেই মাহিরের অনুপস্থিতিতে আরামদায়ক নরম বিছানা থাকা সত্ত্বেও ঘুম ভেঙে গিয়েছিল ওর। অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ওরা সবাই এবার বেরিয়ে পড়ল সেই নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার মাথায় নির্ধারিত ঠিকানায় পৌঁছালো পারভেজরা। মাহির এবার কোলে থাকা রোজিকে আলতো করে ডাকতে লাগল। মাহিরের ডাক শুনে রোজি তোরাক করে ওর বুক থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসল। মাহির ওর মাথার হিজাবটা গুছিয়ে করে দিতে দিতে বলল, মীরা আপুর বিয়েতে পৌঁছে গিয়েছি, প্রাণ। কনভেনশন হলে পা রাখতেই ভিতরের দৃশ্য দেখে সেখানেই থমকে গেল ওরা। বিয়ে বাড়ি যেমন উৎসবমুখর থাকার কথা ছিল, কিন্তু এখানকার পরিবেশ তার উল্টো। চারদিকে গুমট স্তব্ধতা, কেবল মধ্যবয়স্ক কয়েকজন লোক উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন। মীরার বাবা বয়স্ক ভদ্রলোক কর্নারের দিকে একটা চেয়ারের উপর মাথা নুইয়ে বসে আছেন। ভদ্রলোকের হাতে তার একখানা সাদা কাগজ কাঁপছে, কাগজের মাঝ বরাবর অনড়ি হাতের কয়েক লাইন লেখা। বাবা, আমাকে তুমি ছোটবেলা শিখিয়েছিলে, আত্মঘাতী মহাপাপ। তাহলে আজ সেই মহাপাপ কেন করব বলো? এই বিয়ে আমার কাছে আত্মঘাতীর চেয়ে কম কিছু নয়। তোমার ভীতু মেয়ে পারেনি নিজেকে খুন করতে। আমাকে ক্ষমা করে দিও বাবা। তোমাকে অনেক ভালোবাসি আমার ভালো থাকাকে। ইতি, তোমার অযোগ্য কন্যা, মীরা। পারভেজের চোখ গেল স্টেজের সোফার উপর বর বেশে বসে থাকা দা রায়হান শিকদারের উপর। মুহূর্তেই ওর রক্ত মাথা চড়ে বসল। এই কুত্তার বাচ্চা ওর মীরাকে বিয়ে করবার দুঃসাহস দেখিয়েছে। পারভেজ তেরে সেদিকে যেতে নিলে সাজু আর মাহির মিলে সাবলীলভাবেই আটকে দেয় ওকে। ফিসফিস করে বলল, মাথা গরম করিস না এখন। বিয়ে হয়নি, বরং এখানে কিছু একটা ঝামেলা চলছে। এত হট্টগোলের মাঝে ওদের উপস্থিতি কেউ সেভাবে লক্ষ্য করেনি। পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা বাচ্চাকে ডেকে মুক্তাদির জিজ্ঞেস করল, এই যে বাবু, বিয়ের বউ কোথায়? ছেলেটা কিছুক্ষণ পিটপিট করে চেয়ে রইল মুক্তাদিরের মুখের দিকে। তারপরে চোখ তুলে চাইল ওর পিছনে দাঁড়িয়ে থাকা মাহিরদের দিকে। ভ্রু কুঁচকে বলল, আপনারা বরযাত্রী নাকি বউ পক্ষের কেউ? বাচ্চাটির এহম সপ্রতিভ প্রশ্নে থতমত খেয়ে গেল মুক্তাদির। ছেলেটির ধূর্ততা ধরতে পারল মাহির। এই ছেলে মীরাদেরই কেউ হবে, না হলে এমন দাপট দেখিয়ে প্রশ্ন করার সাহস পেত না। পরিস্থিতি সামাল দিতে বলল, আমরা বরযাত্রী, বাবু। বাচ্চাটা এবার ডান দিকের খাবারের জায়গাটি ইশারা করে দেখিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওই দিকে খাবারের জায়গা। খেয়ে দিয়ে সঙ্গে আনা উপহারটা রেখে বিদায় হন এখান থেকে। বিয়ে হবে না কোন? মুক্তাদির অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? বিয়ে হবে না কেন? বউ পালিয়েছে, তাই বিয়ে হবে না। কথাটা তৎক্ষণাৎ প্রত্যেকের মাথায় বাজ ফেললেও পরক্ষণেই সবাই বেশ খুশি হল। ইতিমধ্যেই পারভেজ কাউকে কিছু না বলেই পিছন থেকে এক দৌড়ে গাড়ির কাছে চলে এসেছে। তারপর সবাইকে রেখে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে সবার মনোযোগ বাচ্চাটার দিকে নিবন্ধ। রোজি ছাড়া পারভেজের প্রস্থান কেউ খেয়ালই করেনি। রোজি মাহিরের হাত ঝাঁকিয়ে ওকে ডেকে ফিসফিসিয়ে বলল, পারভেজ ভাইয়া বাহিরে গেল কেন? রোজির কথা শুনে মাহির বাইরে এসে দেখে ওদের গাড়ি নেই। মাহির ভেতরে গিয়ে সবাইকে জানালে সবাই বাইরে এসে রাগে ফুঁসতে থাকে। সাজু দাঁত কিটিমিটিয়ে বলল, হারামখোরের কাণ্ড দেখলি?
ওর জন্য রাতের ঘুম হারাম করে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি আমরা, আর শালা বেইমান আমাদের ফেলে রেখেই চম্পট দিল। গার্লফ্রেন্ডের বিয়া ভাঙ্গার খুশিতে পাতারা চিহ্ন চায় কুরকুনানি উঠছে শালার। তোরে একবার সামনে পাইয়া লই। মাহির পাঠাও থেকে একটা গাড়ি ভাড়া করলো রাজশাহীতে ফিরার জন্য। তারপর ওরা খেয়াল করল পিউ নেই ওদের সাথে। মুক্তাদির বলল, পিউ আবার পারভেজের সাথে চলে যায়নি তো? রোজি বলল, না, আমি পারভেজ ভাইয়াকে একাই বেরিয়ে আসতে দেখেছি। আবার নতুন ঝামেলা, এই উড়নচণ্ডীটা আবার কই যে গেল? রায়হান শিকদারের বাবা আব্দুর রহমান শিকদার ছেলের পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, মন খারাপ করো না বাবা। আমরা এর চেয়েও ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেব। সাথে আমাদের সম্মানের দামটুকুও আদায় করে ছাড়ব। সরকারি কর্মকর্তা বলেই কি পার পেয়ে যাবে? ক্ষমতার দিক দিয়ে আমরাও কম নই। এখন ওঠো তো, চলো এখান থেকে। রায়হান পাথরের মতো স্থির হয়ে বসে রইল। তারপর ধীর গলায় বলল, বিয়ে করতে এসেছি, বউ না নিয়ে কোথায় যাব? বিয়ে করেই বাড়ি ফিরব। আব্দুর রহমান ছেলের এহম কথায় ভরকালেন। ছেলে তার যথেষ্ট পরিণত, বুঝদার। তাহলে এই পরিস্থিতিতেও সে কেন এমন অবাস্তব জেদ ধরছে? তিনি নিচু স্বরে বললেন, কি বলছো এসব? পাত্রী পালিয়েছে, এখন বিয়ে কিভাবে সম্ভব? আমি তা জানি না, তবে বর সেজে বিয়ে করতে এসেছি, আমি বউ ছাড়া এক পাও নড়ছি না এখান থেকে। মিসেস শিকদার ছেলের মনের অবস্থা অনুভব করে ডুকরে কেঁদে উঠলেন। ছেলেটা তার বিয়ে করতে চাইছিল না কিছুতেই। এইবার কত কাঠখড় পুড়িয়ে ছেলেকে রাজি করিয়েছেন তা কেবল তিনিই জানেন। প্রথমবারের মতো কাউকে নিয়ে স্বপ্ন দেখেছিল তার ছেলেটা। কিন্তু কি হলো, স্বপ্নের দোরগোড়া এসে এভাবে সব ভেস্তে গেল। তিনি ঠিকই বুঝতে পারছেন, ছেলেটা তার বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভিতর থেকে একদম ভেঙে পড়েছে। আব্দুর রহমান কিছুক্ষণ চুপ থেকে কি যেন একটা ভাবলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, বিয়ে আজই হবে। আমরা আজ পুত্রবধূ নিয়েই বাড়ি ফিরব। এখান থেকে বের হওয়া আগে। আমার জানাশোনা এক সুন্দরী মেয়ে আছে। চলো, সকাল হওয়ার আগেই ঘরের লক্ষ্মীকে ঘরে তুলব আমরা। রায়হান এবার মাথা তুলে সরাসরি বাবার দিকে চাইল। নির্লিপ্ততা গলায় বলল, কোথাও যাওয়ার দরকার নেই বাবা। পাত্রী এখানেই আছে। উপস্থিত সবাই বিস্ময় রায়হানের দিকে তাকালো। আব্দুর রহমান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি বলছো তুমি? কোথায় পাত্রী? রায়হান এবার হলের গেটের দিকে ইশারা করল। সেখানে মূর্তির মতো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে পিউ। রায়হান তর্জনী উঁচিয়ে ওকে দেখিয়ে শান্ত স্বরে বলল, ওই তো তোমাদের হবু পুত্রবধূ, বাবা। রায়হানের ইশারা অনুসরণ করে উপস্থিত সবার উৎসুক দৃষ্টি গিয়ে নিবন্ধ হল পিউর ওপর। পিউ সেখানটায় পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আশ্চর্যজনকভাবে, ওর বাম চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে মাটিতে পড়ল। ঠিক সেই মুহূর্তেই সাজু পিউকে খুঁজতে খুঁজতে ভেতরে এসে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা বিরক্ত স্বরেই বলল, কিরে শালি, এখানে কি এমন মধু পাইলি যে নড়তেই মন চাইছে না? পার্মানেন্টলি এখানেই থাকার প্ল্যান করছিস নাকি? একনাগাড়ে কথাগুলো বলার পর সাজুর নজরে এলো পিউর ছলছল চোখ। মুহূর্তেই ওর কণ্ঠস্বরের বিরক্তি উবে গিয়ে সেখানে বাসা বাঁধল গভীর উদ্বেগ। ব্যস্ত হয়ে প্রশ্ন করল, পিউ, তুই কাঁদছিস নাকি? চোখে পানি কেন তোর? পিউ কোনো উত্তর দিল না। স্টেজের দিকে একবার তাকিয়ে সাজুর হাত ধরে কনভেনশন হলের বাইরে যাওয়ার জন্য পা বাড়াল সে। সবাইকে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান ফোরন কাটল, বাবা, তোমার পুত্রবধূ তো চলে যাচ্ছে। আটকাও ওকে। ছেলের কথা শুনে আব্দুর রহমান শিকদার যেন সম্বিত ফিরে পেলেন। মীরার পরিবারের এক সদস্যের দিকে তাকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে? রায়হান এবার খানিকটা চড়া গলায় বিরক্তি প্রকাশ করল, বাবা, পরিষ্কার বলে দিচ্ছি, এই বউ চলে গেলে আমি জীবনেও আর বিয়ে করব না। ছেলের জেদ দেখে মিসেস শিকদার আর স্বামীর অনুমতির অপেক্ষায় থাকলেন না। তিনি দ্রুতপদে গেটের দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে পিউ বাইরে রাস্তার পাশে মাহিরদের কাছে পৌঁছে গেছে। সাজু তখনও পিউকে জেরা করে চলেছে, কি হয়েছে বলবি তো? আসার সময় তো সব ঠিক ছিল, এখন এমন অদ্ভুত আচরণ করছিস কেন? কিছু না। গাড়ি কোথায়? নির্লিপ্তভাবে জানতে চাইল পিউ। তন্মধ্যেই মিসেস শিকদার এসে দাঁড়ালেন পিউর সামনে। অত্যন্ত মমতা মাখানো আদরে পিউর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? ভদ্রমহিলার আকস্মাৎ এমন আন্তরিক ব্যবহারে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল পিউ। তোতলাতে তোতলাতে বলল, পিউ, আন্টি। মিসেস শিকদার মুগ্ধ নয়নে পিউর থুতনি ছুঁয়ে দিলেন। মাশা আল্লাহ, নামটা তোমার মতোই মিষ্টি। মীরা তোমার কে হয় মা? বান্ধবী। শোনো মা, তোমাকে একটা অনুরোধ করব। রাখবে?
ভদ্রমহিলার কণ্ঠের আকুতি শুনে পিউ বুঝতে পারল অনুরোধটা মোটেও সাধারণ কিছু নয়। পিউর সম্মতির অপেক্ষা না করেই মিসেস শিকদার বলে উঠলেন, আমার ছেলেকে বিয়ে করে তুমি কি আমাদের ঘরের লক্ষ্মী হয়ে আসবে মা? এ কথা শোনা মাত্র উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। সাজুর হাত বিস্ময় নিজের মাথায় উঠে গেল। ততক্ষণে রায়হান, তার বাবা এবং মীরার বাবাসহ আরও কয়েকজন লোক বেরিয়ে ভিড় জমিয়েছেন সেখানে। মিসেস শিকদার পুনরায় বললেন, কি হলো মা? আমার ছেলেকে বিয়ে করবে তো? আব্দুর রহমান শিকদার স্ত্রীকে ধমক দিলেন, আহ, জ্ঞান বুদ্ধি সব লোক পেয়েছে তোমার? এভাবে রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলে কেউ? ওর অভিভাবক নেই? এরপর ভদ্রলোক পিউর দিকে তাকিয়ে স্নেহমাখা কণ্ঠে বললেন, মা, তোমার বাবার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? পিউ নিজেকে সামলে নিয়ে বিনীতভাবে বলল, দুঃখিত আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি আসলে বিবাহিত। সাজু এবার চিৎকার করে উঠল, কি কস এডি? তুই আবার কোন জন্মে বিয়ে করলি? পিউ সাজুর দিকে রক্তচক্ষু নিয়ে একবার তাকালো। তারপর মুক্তাদিরকে তাগাদা দিয়ে বলল, চল এখান থেকে। হতভম্ব মুক্তাদির আমতা আমতা করে বলল, গাড়ি বুক করেছি, এখনই চলে আসবে। পেছনে থেকে রায়হান এবার মীরার বাবাকে উদ্দেশ্য করে টিপ্পনি কাটল, আঙ্কেল, মানহানির মামলা খেতে না চাইলে সুযোগটা কাজে লাগান। পলাতক মেয়ের বান্ধবীকে যেভাবেই হোক রাজি করান এই বিয়েতে। আমরা দয়ালু মানুষ ঠিকই, কিন্তু রেগে গেলে আমাদের মামলা জাপানি আঠার মতো পিছে লেগে থাকবে আপনাদের। মীরার বাবা অপরাধবোধ আর কষ্টে নুয়ে পড়ছিলেন। ধীর পায়ে পিউর সামনে গিয়ে দাঁড়ালেন বয়স্ক ভদ্রলোক। পিউকে তিনি আগে থেকেই চিনতেন, মীরার সাথে সে তাদের বাড়িতে অনেকবার গিয়েছে। ভদ্রলোক পিউর হাত ধরে ধরা গলায় বললেন, আম্মাজান, তোমারে জোর করার অধিকার আমার নাই। কিন্তু মারে, পারলে তোমার এই আব্বার সম্মানটা আইজ রক্ষা করো আম্মা। কইতাছি না আমার মাইয়ার ভুলের দায় আপন কান্ধে নিতে, রায়হান পোলাডা আসলেই ঢের ভালা। ছুডু মাইয়াটার লাগি বাইছা বাইছা একখান সোনায় সোহাগা আনছিলাম। আমার মাইয়াটা বুঝলে না। কথা বলতে বলতে বৃদ্ধের চোখ ভিজে এলো। তিনি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিলেন। পিউর বুকটা হু হু করে উঠল। সে মীরার বাবার হাত চেপে ধরে বলল, আঙ্কেল, প্লিজ এভাবে বলবেন না। মীরার পক্ষে এই বিয়ে করা সম্ভব ছিল না। জেদের বশে ও যদি বিয়েটা করত, তবে জীবনের সবচেয়ে বড় ভুল করত। আর সেই ভুলের মাসুল গুনতে হতো 3টি জীবনকে। পেছনে থেকে রায়হান 2 হাত বুকে ভাঁজ করে বলল, বান্ধবীর প্রতি যখন এতই দরদ, তখন তার ফেলে যাওয়া কাজটা নিজেই শেষ করে তাকে ঋণমুক্ত করে দিন, মিস। এতে আপনার বান্ধবীও খুশি, আপনিও খুশি আর আমিও। পিউ একবারের জন্য চোখ তুলে রায়হানের দিকে তাকালো না, বরং বিরক্ত মাথা মুখটা নুইয়ে রাখল। মীরার বাবা আবারও করুণ স্বরে বললেন, তোমার আব্বা আম্মারে একটু আইতে কইবা আম্মাজান? পিউ এবার আর না বলতে পারল না। মীরার বাবার এই অসহায়ত্ব উপেক্ষা করার শক্তি তার নেই। সে ব্যাগ থেকে ফোন বের করে ওর বাবাকে বর্তমান ঠিকানা পাঠিয়ে দ্রুত চলে আসতে বলল। শহরের হলদেটে সোডিয়াম বাতিগুলোকে পেছনে ফেলে পারভেজের গাড়ি ঢাকা রাজশাহী মহাসড়কে উঠে গেল। হৃৎপিণ্ডের গতি স্পিড মিটারের কাটার চেয়েও দ্রুত ছুটছে তার। স্টিয়ারিংয়ের ওপর আঙুলগুলো শক্ত হয়ে চেপে বসে আছে। বাইরের কনকনে বাতাস চোখে মুখে ঝাপটা দিচ্ছে পারভেজের, কিন্তু ভেতরে অন্যরকম এক দহন। কাজলা গেট দিয়ে সেজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে গেল গাড়িটা, চাকার ঘর্ষণে রাস্তার নিস্তব্ধতা খানখান হয়ে ভেঙে গেল। প্যারিস রোডের গগনশিরীষ গাছগুলো পেরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের বড় চত্বরে ব্রেক নিল ওর 4 চাকা। ব্যস্ত হাতে গাড়ির দরজা আলগা করে নেমে দাঁড়াতেই বুকটা ধক করে উঠল পারভেজের। শহীদ মিনারের লালচে টাইলসের মেঝের বুকে লুটিয়ে আছে লাল টুকটুকে একটা বউ। পারভেজ আর এক মুহূর্তও দেরি করল না। পায়ের জুতো জোড়া একপাশে ছুঁড়ে ফেলে শহীদ মিনারের সিঁড়ি ধরে উঠতে লাগল। 2 হাত মাথার নিচে দিয়ে মিনারের মেঝেতে চিত হয়ে শুয়ে আছে মীরা। দৃষ্টি তার আকাশের অসীম শূন্যতায় নিবন্ধ। কারুকার্যখচিত লাল লেহেঙ্গা আর ভারী গয়নায় মোড়া তার শরীরটা এই বিশাল চত্বরে বড় অসহায় লাগছে। মাথার দোপাট্টাটা একদিকে সরে গেছে, অবিন্যস্ত চুলের ভাঁজে গোজা লাল গোলাপগুলোও ক্লান্তিতে নেতিয়ে পড়েছে যেন। রূপালি চাঁদের আলো লেহেঙ্গার পাথর আর গয়নায় প্রতিফলিত হয়ে প্রতিমূর্তি মীরাকে একখোষে পড়া নক্ষত্রের মতোই দেখাচ্ছে। পারভেজের উপস্থিতিতেও কোনরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না ওর মাঝে। পারভেজও কোনো কথা বলল না। নিস্তব্ধতা সঙ্গী করে সেও নিঃশব্দে মীরার পাশে শুয়ে পড়ল। দুজনেরই দৃষ্টি এখন আকাশের বিশালতায় নিবন্ধ। চারদিকের নিঝুম রাত তাদের এই নীরব যন্ত্রণার সাক্ষী হয়ে রইল। বেশ কিছুক্ষণ পর পারভেজ নিস্তব্ধতা ভেঙে ধীর গলায় বলে উঠল, এমন বউ সেজেগুজে তো তোর এখন বাসর ঘরে বসে থাকার কথা, মীরা। এখানে এই শ্মশান শান্তিতে কি করছিস? শ্মশান কখনো শান্তির হয় না।
অত্যন্ত নির্লিপ্ততা কণ্ঠ মীরার। কিন্তু তুই তো শান্তির খোঁজেই আমার থেকে পালিয়ে শ্মশানের পথ ধরেছিস। তাহলে মাঝপথে হতাশার শ্বাসে বালি উঠছে কেন? শ্মশানের পথ ধরেছিলাম স্বর্গবাসী হব বলে। কিন্তু নগরের পিছুটান আমাকে কাঙ্ক্ষিত স্বর্গে পৌঁছাতে দেয়নি। পারভেজ এবার ধীরে ধীরে উঠে বসল। তারপর মীরার দিকে হাত বাড়িয়ে দিয়ে মায়াভরা কণ্ঠে বলল, তাহলে স্বর্গের আশা ছেড়ে সেই পিছুটানের হাতটাই ধর। ফিরে চল আরেকবার পৃথিবীর বুকে। কথা দিচ্ছি, তোর এই পিছুটানি স্বর্গের এক টুকরো সুখ তোর পায়ের কাছে এনে দেবে। ভোরের একটু আগে আগে পিউর বাবা মা এসে পৌঁছালেন এখানে। তাদের পদার্পণের পরপরই আব্দুর রহমান শিকদার আন্তরিকতার সাথে পিউকে তাদের পরিবারের পুত্রবধূ করার প্রস্তাব পেশ করেন। তবে পিউর বাবা একজন সচেতন অভিভাবকের মতো হুট করে কোনো সিদ্ধান্ত নিলেন না। বরং কিছুটা সময় নিলেন তিনি। বিচক্ষণতার সাথে বরপক্ষের খুঁটিনাটি যাচাই করতে লাগলেন ভদ্রলোক। যদিও উক্ত কাজ আব্দুর রহমান শিকদার নিজেই পরোক্ষভাবে সাহায্য করেছেন তাদের। পারিবারিক ঐতিহ্য, সামাজিক ও পেশাগত মর্যাদা, সব দিক থেকেই শিকদার পরিবার অতুলনীয়। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করার পর পিউর বাবা মা এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে পেলেন না। রায়হানের যোগ্যতা আর আব্দুল রহমান শিকদারের মার্জিত আচরণ দেখে এই সম্পর্কে এগিয়ে যাওয়ার ব্যাপারে পূর্ণ সম্মতি জানালেন পিউর বাবা। কিন্তু মূল সমস্যাটা দেখা দিল অন্য জায়গায়। বড়দের দীর্ঘ আলোচনার পর সবকিছুই যখন ঠিকঠাক, তখনই বেঁকে বসল পিউ। কোনভাবেই রাজি করানো যাচ্ছে না তাকে। জেদ মেরে বসে আছে। সকলেই বুঝানোর পর যদিও একটু শিথিলতা আসছে, পরক্ষণেই আবার জেদ জেকে বসছে মাথায়, কিছুতেই এই বিয়ে করবে না সে। পিউর সাথে মেকআপ রুমে বসেছিল রোজি। শান্ত স্বভাবের রোজি শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি নাটকীয় দৃশ্য নীরবে পর্যবেক্ষণ করে চলছে। কিছুক্ষণ পর মাহির রায়হানকে নিয়ে সেখানে এলো। মাহির ইশারায় রায়হানকে রুমের ভেতরে রেখে রোজিকে নিয়ে বাইরে বেরিয়ে এল। এতক্ষণে মাহিরকে একা পেয়ে রোজি আর কৌতূহল চেপে রাখতে পারল না। বিস্ময় নিয়ে ঠোঁট উল্টে শুধাল, এসব কি হচ্ছে মাহির ভাই? মীরা আপুর জামাইকে এখন পিউ আপু বিয়ে করবে? ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না?